সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। অভিযোগ বিএনপি নেতাদের। দেশটিতে বসে অশান্তি ও বিভেদ ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। আগের সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার। তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জামায়াত আমিরের। কুমিল্লার কর্মী সম্মেলনে বললেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ। পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর। মিশনে হামলা ও উস্কানির প্রতিবাদে আজও আইনজীবী সাইফুল হত্যা মামলায় রিমান্ডে আসামি চন্দন ও রিপন। বিচার দাবিতে আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ। মাস্টারমাইন্ড সহ সবাই গ্রেপ্তার হোক এবং আইনের আওতায় আসুক। অতি দ্রুত এই মামলা চার্জশিট দিয়ে সবাইকে মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। অবৈধভাবে ভারতে অবস্থান নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই তার প্রধান উদ্দেশ্য, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা থেকে বিএনপির এই নেতা জনগণের প্রতি আস্থা রেখে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। পৃথক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় ভারত। গুলশানে দেশীয় পণ্য ক্রয় বিক্রয় আয়োজনে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, শেখ হাসিনা সরকারের পরাজয় মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে ভারত। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়। যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অবৈধভাবে ভারতে অবস্থান করে সব ধরনের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার। তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। অতি দ্রুত জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান নেতারা। নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিত নয়। জনগণের উপরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে, যারা যত চেষ্টা করুক। বলেছিলেন তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সেই ফয়সালাটা কিন্তু রাজপথে হয়েছিল। সেই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। স্বাধীন এক বিদেশ একবারই হয়। হ্যাঁ, বলতে পারে আমাদের গণতন্ত্র হরণ করে নিয়েছিল, আমরা পুনরায় গণতন্ত্র উদ্ধার করেছি। এটা হলো সঠিক ইতিহাস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার কর্মী সম্মেলনে তিনি বলেন, দেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় জামায়াতে ইসলামীর সম্মেলন। এতে অংশ নেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। সম্মেলন থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রয়োজনীয় সংস্কারের গতি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান। জামায়াতের আমির বলেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। এ সময় পিলখানা ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান জামায়াতের আমির। তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। এই রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা। সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারাও দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এদিকে নতুন বাংলাদেশকে আর বিপথগামী হতে দেয়া যাবে না, এমনটা জানিয়েছেন জামায়াত ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার বিকেলে মহানগর উত্তর জামায়াত আয়োজিত সহযোগী সমাবেশে যোগ দিয়ে কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ 18 কোটি মানুষের ঐক্যবদ্ধের বিজয়। জামায়াত ইসলামীর ত্যাগের কারণে হাসিনার পতন হয়েছে বলে দাবি করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির। বলেন, তার দল ক্ষমতার রাজনীতি করে না, বরং সাধারণ মানুষের ক্ষমতায় বিশ্বাস করে। 5 আগস্টের পর নতুনভাবে চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এখনো যারা চাঁদাবাজি করছেন ভালো হয়ে যান। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই জাতি কার দাদাগিরি মানবে না। সে দেশের হন আর বিদেশের হন, 18 কোটি মানুষ আমরা লড়াই শিখে ফেলেছি। এর আগে সকালে রাজধানীর শাহজাহানপুরে মৈত্রী সংঘ মাঠে থানার জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা না গেলে ষড়যন্ত্র চলতেই থাকবে। জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে তামাশার নির্বাচন করা হয়েছে, সংস্কার না করে নির্বাচন দিলে তা ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জীবন দিয়ে হলেও স্বাধীনতা সমুন্নত রাখতে প্রস্তুত দলের কর্মীরা। দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে। সফলতাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন করতে হবে। এই নির্বাচনে যারা এই ক্ষমতা আসবে তাদেরকে নিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহতের নাম আনোয়ার হোসেন। হত্যার পর তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে পতাকা বৈঠক করে মরদেহ এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে একমাত্র উপার্জনক্ষম আনোয়ার হোসেনকে হারিয়ে দিশেহারা পরিবার। আনোয়ারের বাড়ি জুড়ে শোকের মাতম, দিশেহারা তার পরিবার। অবুঝ ইরামনে খুঁজে ফিরছে বাবাকে। পঞ্চগড় সদরের আমজোয়ানি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি সহ কয়েকজন যান মোমিনপাড়া সীমান্তবর্তী বাংলাদেশের অংশে। ভোরে ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চানকিয়া ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। আমার ছেলে কামাই রুজি আমাদেরকে খাওয়ায়, হ্যাঁ, কোন মানুষের কক্কলে পড়ে ওকে নিয়ে গেছে, তারা এই দুর্ঘটনা ঘটেছে। আমি জানি আমার ছেলেকে আমি যদি আমার চোখের সামনে আমি বাবা দেখতে পাই। এক সন্তানের জনক আনোয়ার, বাবা মা সহ পুরো পরিবার চালাতেন তিনি। তার মৃত্যুতে অনিশ্চয়তায় পরিবারটি, নির্বাক স্বজন প্রতিবেশীরাও। ওনার মা, ওনার বাবা সবাই অসুস্থ, উনি একমাত্র আয়ের উৎস ইনকাম করে তাকে খাওয়াতো আর কি। হ্যাঁ, উনি আর আমি একসাথে কৃষি কাজ করতাম। তার মা বাবা কামাই করে খিলায়, এলা কি করে যে এরকম ঘটনা ঘটলো সেটা তো বলতে পারি না। বিকেলে পতাকা বৈঠক শেষে বিজিবিকে মরদেহ ফেরত দেয় বিএসএফ। এরপর তা হস্তান্তর করা হয় আনোয়ারের পরিবারের কাছে। বক্তব্য দেওয়া যাচ্ছে না, ওখান থেকেই ওটা রেফারেন্স দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। ফ্ল্যাগ মিটিং শেষ হয়ে গেছে, ফ্ল্যাগ মিটিং ওভার। সীমান্ত হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে স্থানীয়রা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে কঠোর নিরাপত্তায় দুজনকে আদালতে হাজির করা হয়। এ সময় বিচারের দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ও অপর আসামি রিপন দাসকে। পুলিশের পাশাপাশি এ সময় আদালত চত্বরে মোতায়েন করা হয় সেনাবাহিনী। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে গ্রেপ্তারকৃত 2 আসামির 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চন্দন দাসের 7 দিন ও রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যারা হত্যাকাণ্ডের সহিত প্রকৃতভাবে জড়িত যেন একজন নির্দোষী মানুষ সাজা না পায়, আর একজন অপরাধী যেন পার পেয়ে না যায়, এটা হচ্ছে আমাদের আইনের মূল মন্ত্র। আসামিদের আদালতে আনা হলে সহকর্মী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে আদালতে উপস্থিত আইনজীবীরা। এই ঘটনায় আমরা যতটুকু জানি চিন্ময় হচ্ছে অন্যতম মূল হোতা। চিন্ময়কে অবশ্যই এই মামলা আসামি করতে হবে। দৃষ্টান্তমূলক এমন শাস্তি আনতে হবে যাতে ভবিষ্যতে কোনো আইনজীবীর রক্ত ঝরাতে না পারে। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যিনি, মাস্টারমাইন্ড সহ সবাই গ্রেপ্তার হোক এবং আইনের আওতায় আসুক। অতি দ্রুত এই মামলা চার্জশিট দিয়ে সবাইকে যা মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। এর আগে বুধবার দিবাগত রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ, আর বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় রিপন দাসকে। এ নিয়ে আইনজীবী আলিফ হত্যা মামলায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ড শুধু তাদের ব্যক্তিগত একার দায়ী নয়, তাদের সাথে আরও পরোক্ষভাবে কাউ জড়িত থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। প্রশাসন এই 7 দিনের মাথায় আজকে 2 জন, একজন হচ্ছে এফআইআর লিস্টেড 1 এবং একজন হচ্ছে সন্দিগ্ধ আসামি, 2 জনকে গ্রেপ্তার করেছে। গত 26 নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় থাকা ভারতীয় রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশের অসাম্প্রদায়িকতার জ্ঞান নেয়ার কোনো প্রয়োজন নেই, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার মালতীনগরে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, আগ্রাসন নয় বরং ভারত সহ সকল রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্প্রীতি ও সমতার। হুঁশিয়ারি দেন, গেল 15 বছর আওয়ামী লীগের আমলে যেসব অতিরিক্ত সুবিধা ভারত পেত দেশের মানুষ সেসব সুযোগ আর দেবে না। বলেন, এখনও ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীরা রাষ্ট্রযন্ত্র রয়ে গেছে, আর এই কারণে এই জুলাই বিপ্লবের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের সময় লাগছে বলেও মনে করেন সার্জিস আলম। এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মসনদে বসে আছে, সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয়, আমরা খুবই সরি, আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র প্রস্তুত না। এদিকে কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে, সংবিধান সংশোধন করে সেই বিষয়টি নিশ্চিতের তাগিদ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গাজীপুর চৌরাস্তায় বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ সম্পর্কিত গণসংলাপ অনুষ্ঠানে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নির্বাচনে সংসদ সদস্যদের নিজস্ব মতামত ও ভোটিং ব্যবস্থা চালু করা প্রয়োজন, তাহলে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর সম্ভব, না হলে ক্ষমতার মোহে আবারও ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠবে বলে শঙ্কা করেন জোনায়েদ সাকি। এ সময় গণসংহতি আন্দোলনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, আর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন, এই সব যদি আপনার অর্জন করতে হয়, জনগণের গণতান্ত্রিক শক্তি গড়ে তোলেন। অন্যদিকে জাতীয় সরকার গঠন করে 6 মাস আন্দোলন ও সভা নিষিদ্ধের পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাজধানীর মিরপুরে গণ অধিকার পরিষদের এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন।
আন্দোলনে অংশীদার দল নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নুরুল হক নূর। নইলে অন্তর্বর্তী সরকার টিকবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে, সেখান থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের জন্য অনেকেই চেষ্টা করছে, তাই আন্তর্জাতিক গণমাধ্যমকে বাংলাদেশ ঘুরে দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় সরকার গঠন করে আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন। কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে, কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তির উত্থান হোক। হাই কমিশনে হামলা মানে বাংলাদেশের উপর হামলা। কারোর সাথে যুদ্ধ চায় না এই দেশের মানুষ, কিন্তু কেউ যুদ্ধ বাধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের নেতারা। দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, যারা দেশ ধ্বংসের নীল নকশা করেছিল তারাই ষড়যন্ত্র করছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে। রেজাউল করিম অভিযোগ করেন, ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমনভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে শহরের তারাবানিয়ার ছড়া জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতের সাথে যত অন্যায্য অসম চুক্তি আছে তা অবিলম্বে জনসম্মুখে উন্মুক্ত করতে হবে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দুদেশের কূটনৈতিক শিষ্টাচার রক্ষার আহ্বানও জানান তারা। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমির শরীফ দখলের পাঁয়তারা এবং ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারত দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। শুক্রবার বিকেলে গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। পরে ইনকিলাব মঞ্চের 3 সদস্য ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ভারত। অভিযোগ তোলেন, তাদের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রচার করছে। মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ আর কোনোদিন ভারতের তাবেদারি করবে না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না, এর জবাব আমরা চাই। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই, আজমির শরীফ দখল করলে এই পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করতে পারবে না কমিশন, তবে নির্বাচন যখনই হোক প্রস্তুত ইসি। যমুনার সাথে আলাপে এসব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, সম্পূর্ণ চাপ মুক্ত থেকে কাজ করবে ইসি। এবার আর আগের 3 বারের কমিশনের মতো ভুলের পুনরাবৃত্তি ঘটবে না। নাসির উদ্দিন বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। লাভলি বিথের রিপোর্ট। নতুন করে কমিশন গঠনের পর থেকেই অনেকের মনে প্রশ্ন, কবে হবে সংসদ নির্বাচন। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে নাসির উদ্দিন কমিশন। অন্তর্বর্তী সরকার এখনও রোডম্যাপ ঘোষণা করেনি, অপেক্ষা করছে সংস্কারে গঠিত কমিশনের রিপোর্টের জন্য। সিইসি বললেন, ভোট যখনই হোক প্রস্তুতির ঘাটতি থাকবে না আইসির। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া। ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে যে কোনো আইনও সংশোধন করা হবে। কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে, কেউ ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা আগের সিস্টেম, এটার কথা বলছে, কেউ দ্বিকক্ষ বাইক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ ইউনিক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ সিট সংখ্যা 400 করার জন্য বলছে, কেউ 300 করার জন্য। এই সমস্তগুলো ফয়সালা না হলে আমরা তো ওইভাবে ফুল ইলেকশনের দিকে যেতে পারছি না। যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে কখন ভোট হবে, আমরা কিন্তু তৈরি থাকবো। সিইসি মনে করেন, আগের কমিশনগুলো থেকে স্বাধীন তাদের কমিশন, চাপ নেই অন্তর্বর্তী সরকারের। আগের 3 নির্বাচনের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে কৌশল সাজাতে চান তারা। ইটস নট অ্যান ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম,
তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা যাতে না হয়। বাট আই ক্যানট গ্যারান্টি যে একদম হবে না, বাট যথাসম্ভব এইটা যাতে রিপিট না হয়, আগের সিস্টেম রিপিট না হয়, সেটা জন্য যা যা করা আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ইনশাল্লাহ এটা করে যাব। রাজনৈতিক দলগুলো চায় প্রতিযোগিতামূলক নির্বাচন, ভোটাররাও আগ্রহী কেন্দ্রে যেতে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী কমিশন। I will turn all disadvantages into advantages. আমার লক্ষ্য অর্জনের জন্য যত চ্যালেঞ্জেস আছে এগুলাকে আমি অপরচুনিটিতে টার্ন করতে চাই, যত ডিসঅ্যাডভান্টেজ আছে এগুলাকে আমি অ্যাডভান্টেজে টার্ন করতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন CCAMM নাসির উদ্দিন। আপনারা যদি ভালো বলেন তাহলে আমরা এনকারেজ হব, আমাদের শক্তি বাড়বে, স্ট্রেংথ বাড়বে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যের জন্য প্রধান উপদেষ্টা জাতীয় পার্টিকে না ডাকায় বিষয়টিতে অপূর্ণতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা। শুক্রবার বিকেলে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবসের আলোচনা সভায় তিনি দাবি করেন, জাতীয় পার্টি বৈষম্য বিরোধী আন্দোলনে শুধু সমর্থনই দেয়নি, নেতৃত্বও দিয়েছে। আন্দোলনে দলটির 2 জন কর্মী প্রাণ দিয়েছেন, তাই জাতীয় পার্টিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন তিনি। বলেন, জাতীয় ঐক্যের আলোচনায় জাতীয় পার্টিকে না ডাকা গণতন্ত্র এবং অন্তর্বর্তী সরকারের জন্যই বেমানান। আপনারা আজকে দোষর হিসাবে চিহ্নিত করে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য চিন্তা ভাবনা করছেন। আপনাদের স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে যোগ দিয়ে তিনি বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত, যেটা পদ্মা সেতু কর্ণফুলী টানেলে দেখা হয়নি। এখানে রাজস্ব আয়ের তুলনায় অপচয় হয়েছে বেশি। তার অভিযোগ, আওয়ামী শাসনামলে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেয়া হবে না, এমনটাও আভাস দেন উপদেষ্টা। বলেন, শুধু বড় পদে যোগ্য লোক পাওয়া না গেলে বিবেচনা করা হবে বিদেশিদের। এবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড। আমি গ্রামে যাই, ইয়েতে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি কাউকে কৃষক মাঠে নামে, যদি কাউকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় যাবেন? বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ, তাই ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডায় দেশের কোনো ক্ষতি হবে না, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন। বেনাপোল স্থলবন্দরে নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালের সাথে ভারতের পেট্রাপোল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতীয় ভ্রমণকারীদের সংখ্যায় বাংলাদেশিরা দ্বিতীয়, তাই এই খাত থেকে অর্থনৈতিকভাবে বিশাল লাভবান হয় প্রতিবেশী দেশটি। অন্যদিকে বাংলাদেশের চিকিৎসা সেবা ও বাজার সবই ঠিক আছে, তাই তারা না চাইলে বাংলাদেশিরা ভারতে যাবে না বলেও মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা হবে, আমাদের দেশের লোক কম যাবে, আমাদের তো কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসাও আছে, আমাদের এখানে বাজারও আছে, সবই আছে। ট্যুরিজমকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করছে সরকার, এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। কক্সবাজারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। বলেন, ট্যুরিজম মানে বড় বড় বিল্ডিং নির্মাণ নয়, বরং এক জায়গার সাথে অন্য জায়গার মানুষের সংযোগ স্থাপন। এছাড়া সমুদ্র সৈকত পরিষ্কার ও শহরকে পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন পর্যটন উপদেষ্টা। পারস্পরিক আলোচনার মধ্যে, মত বিনিময়ের মধ্যে ইনশাআল্লাহ যে কক্সবাজারের স্বপ্ন আমরা সকলে মিলে এখানে দেখছি, সেই কক্সবাজার ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে পারবো। সুনামগঞ্জে ভারতীয় অত্যাধুনিক অস্ত্রসহ 3 জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। শুক্রবার দুপুরে তাহিরপুর পর্যটন এলাকার একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে জালাল মিয়া, রাজু আহমেদ ও রাসেল মিয়া নামের 3 জনকে গ্রেপ্তার করা হয়।
বিজেপি জানায় পূর্ব তথ্যের ভিত্তিতে টেক্কারঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি লং রেঞ্জ শুটিং আগ্নেয়াস্ত্র সহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ছিনতাই সহ সন্ত্রাসী কাজের উদ্দেশ্যেই নাজমুল নামে জেলার মাদক ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র আনায়। তাকে ধরতে অভিযান চলছে বলেও জানায় বিজেপি। বরগুনা ও চট্টগ্রামে পৃথক অভিযানে গাঁজা, বিদেশি সিগারেট, যৌন উত্তেজক ট্যাবলেট সহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মনিফ তৌকি এই তথ্য জানিয়েছেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে 1 কেজি 300 গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে এসালম পরিবহন পার্সেল সার্ভিসের কার্ভার্ড ভ্যান থেকে 4130 প্যাকেট বিদেশি সিগারেট এবং 40,900 পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা 985 গ্রাম স্বর্ণালঙ্কার ও 19টি ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। জানাবো সড়ক দুর্ঘটনার খবর। দেশের 7 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের। এরই মধ্যে দিনাজপুরে মারা গেছে 3 জন। এছাড়া বরিশালে দুর্ঘটনায় নিহত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফরহাদ হোসেন। শুক্রবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার সহ 3 জন নিহত হন। আহত হন আরও 16 জন। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। চাকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। উদ্ধার কার্যক্রমের পর হতাহতদের নেওয়া হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজে। বরিশালের মুলাদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর ফরহাদ হোসেন। শুক্রবার বিকেলে ওয়াজ মাহফিল থেকে 3 হুইলারে বাড়ি ফিরছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এছাড়া ভোলা, গোপালগঞ্জ, পঞ্চগড় ও নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 4 জনের। আর বৃহস্পতিবার গভীর রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ট্রাকের ধাক্কায় রশিদুল ইসলাম ও কামাল হোসেন খোকন নামের 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সাধারণ মানুষ থেকে গণমাধ্যম কর্মী গেল 15 বছর ধরে সকলকে আওয়ামী সরকার কারাবন্দী করে রেখেছিল, এমন মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় এক জনসভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগের ডিএনএতেই ফ্যাসিজম রয়েছে, তাই তাদের শাসনামলে ভোট থেকে শুরু করে মানুষের সকল অধিকারই কেড়ে নেওয়া হয়েছিল। সেই ফ্যাসিজম যেন আর না আসতে পারে, তাই জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সভায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ জিম্মি করে রেখেছিল। বাংলাদেশের মানুষ একটা কারাগারে বন্দী হয়েছিল। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত হাতিরঝিল থানার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। দলটির হাতিরঝিল থানা শাখার উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আগামী 10 দিনের মধ্যে হাতিরঝিল এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে আলটিমেটাম দিয়েছেন জামায়াতের স্থানীয় নেতারা। জুমার নামাজের পর মগবাজার টিএনটি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মুখে আওয়ামী বাকশালীদের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। তারা লাগামহীন সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। পঞ্চগড়ের বোদা উপজেলায় এক নারীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে। পুলিশ জানিয়েছে, নিহত অরিনা বেগমের ভাই মাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বোদা থানায় হত্যা মামলা দায়ের করেন। অরিনার স্বামী আবুল কালামের তথ্যে অসঙ্গতি ও গায়ে রক্তের দাগ পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে এশার নামাজের সময় নিজ ঘরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় অরিনা বেগমকে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অরিনা বেগম কালিয়াগঞ্জ ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান অমিতের মা। উনার ব্যবহৃত আলামতের রক্ত আছে, তাতে বুঝছি আমরা অনুমান করতেছি যে উনি এই কামটা করছেন। নামাজরত তো না, ওইটা তো আসলে ওই যে ছোট পার্টি গুলো আছে। এখন ছোট পার্টি ওটা নামাজরত ছিল নাকি এমনি থাকে, শীতকালে তো এমনিও তো থাকে। গণতান্ত্রিক ব্যবস্থাকে অস্বীকার করার কারণেই শেখ হাসিনাকে গ্রহণযোগ্যতা হারাতে হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক শফিক রেহমান। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্রের বিভিন্ন দুর্বলতা থাকলেও তা সেনা শাসনের চেয়ে ভালো, কারণ গণতন্ত্রে একটি নির্দিষ্ট সময় পরে হলেও মানুষ সরকার গঠনে নিজের মতামত দিতে পারে, কিন্তু সেনা শাসনে তেমনটি সম্ভব নয়। শফিক রেহমান বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে। প্রয়োজনে নিত্যপণ্যের দাম কমাতে আলাদা মন্ত্রণালয় গঠনের পরামর্শও দেন তিনি। সেনাতন্ত্রের চাইতে গণতন্ত্র সেটা যত দুর্বলই হোক সেটা ভালো। যে কোনো গণতন্ত্রে তোমাকে বলতে হবে
5 বছর অথবা 4 বছর পর পর নির্বাচন হবে। এখানেই শেখ হাসিনা কিন্তু আটকে গেছিলেন। এই যে 900 ভোট হলো, 5 বছর মাথায় এসে তাকে মাথা চিন্তা করতে কি করে এই বৈতরণীটা পার হওয়া যায়। এইটা কিন্তু একটা সেনাতন্ত্র যদি থাকতো তার চিন্তা ছিল না। সে 30 বছরও থাকতে পারে, 25 বছরও থাকতে পারে, এটা কিন্তু প্রবলেম নেই। তাই অন্যদিকে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফাকে গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। শুক্রবার সোনারগাঁওয়ের যুব সমাবেশে তিনি আরও বলেন, ভারতীয় মিডিয়া দেশ নিয়ে কিছু অপপ্রচার চালাচ্ছে, তা রুখে দিতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি রাজনীতির নামে সোনারগাঁওয়ে কেউ যেন প্রতিহিংসা না ছড়াতে পারে সেজন্য সচেষ্ট হতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। বিএনপির 31 দফার প্রচারপত্র জনমানুষের কাছে তুলে ধরতে যুব দলের সদস্যদের নির্দেশনা দেন। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষণ কমিশন গঠন, এই দেশে সংবিধান পুনরুদ্ধার করতে একটা কমিশন গঠন করবে। বিএনপির 31 দফার বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শেখ জালাল মাজার মাঠে এই সভার আয়োজন করে পৌরসভার 6 নম্বর ওয়ার্ড ছাত্রদল। বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কারে 31 দফার বিকল্প নেই। পাশাপাশি দেশবিরোধী নানা চক্রান্ত করছে ফ্যাসিবাদের দোসররা, তাদের ফাঁদে পা না দিতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান নেতাকর্মীরা। সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে বাসায় ঢুকে গৃহবধূ চুমকি রানী দাস হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে। শুক্রবার সকালে সদর উপজেলা থেকে প্রতিবেশী মোহাম্মদ রাসেলকে আটক করা হয়। পুলিশ বলছে, নিহত চুমকি রানী দাসের ছেলের কাছ থেকে 90,000 টাকা ধার নিয়েছিল রাসেল। সেই টাকা ফেরত চাওয়াই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্তের পরই জানা যাবে হত্যার প্রকৃত কারণ। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ ঘর থেকে গৃহবধূ চুমকি রানী দাসের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন তিনি। খোয়া গেছে স্বর্ণালংকার। আধিপত্য বিস্তারের জেরে মাদারীপুরে 2 কিশোর গ্যাংয়ের সংঘর্ষে 6 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। আটক করা হয়েছে 10 জনকে। শুক্রবার রাতে সদরের পুরাতন ট্রলারঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, লঞ্চঘাট এলাকার আধিপত্য নিয়ে নীরব গ্যাং ও নাইম গ্যাংয়ের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী। এ সময় 6 পুলিশও আহত হন। আহতদের মধ্যে রিফাত ঝালি নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। শেষ হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত 2 দিন ব্যাপী টুপরি SME বাজারের মেলা। শুক্রবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ওপেন এয়ার এরিনায় জমজমাট হয়ে ওঠে দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন। মেলার সমাপ্তি ঘোষণা করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার আলী। এ সময় তিনি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য এমন মেলার আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে উদ্যোক্তারা আরও এগিয়ে যাবেন, পাশাপাশি দেশও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। টুপরির ব্যবস্থাপনা পরিচালক জারিন তুবা বলেন, এই মেলা উদ্যোক্তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতে এই মেলায় ক্রেতার সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মেলায় 2000 টাকার কেনাকাটা এয়ার টিকেট জিতে নেওয়ার সুযোগ ছিল ক্রেতাদের। নানান ধরনের ড্রেস আমরা নিজেরা মেক করি। আমরা আমাদের কারখানা থেকে সেই ড্রেসগুলো নিয়ে এসেছি এই মেলায় সেল করার জন্য। এই উদ্যোক্তারা এরকম একটি জায়গাতে তাদের পণ্যগুলোর প্রচার প্রসার বিক্রয় বিপণন সবকিছুই সম্ভব হচ্ছে। উদ্যোক্তারা যেন এরকম প্রমিনেন্ট জায়গাগুলোতে তারা যেন মেলা করতে পারে। টুপরি সে উদ্যোগটা আগে থেকেই নিয়েছে এবং তারা যথেষ্ট সাকসেসফুল হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি দিনে দিনে আরও বড় হবে, কারণ আমাদেরকে আগে নিজের জিনিসকে ভালোবাসতে শিখতে হবে। এবারে জানাবো প্রবাসের কিছু খবর। ইতালিতে অনুষ্ঠিত হয়েছে বিএনপি সভা। দলের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণের ইতালি সফর উপলক্ষে সভার আয়োজন করা হয়। জেনোভার স্থানীয় একটি হল রুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল কালাম ফরাজি এবং যৌথভাবে পরিচালনা করেন নাজমুল ব্যাপারী এবং সজীব শিকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুর রহমান কিরণ। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢালি নাসির উদ্দিন, সবুজ ঢালি, হালিম খান, জামাল কবির, জাকির হোসেন গনি সহ আরও অনেকে। অনুষ্ঠানে শফিকুর রহমানকে গণসম্বর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানায় জেনোভার প্রবাসী বাংলাদেশিরা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। এর মধ্যে অন্যতম রুস্তাক। রাজধানী মাস্কাট থেকে প্রায় 200 কিলোমিটার দূরের শহরটি জনপ্রিয় আইন আল কাসফা বা গরম পানির কূপের জন্য।
প্রতিদিন এই কূপ দেখতে রুস্তাকে ভিড় করে বিশ্বের বিভিন্ন দেশের বহু পর্যটক। প্রাকৃতিকভাবেই মাটির নিচ থেকে উঠে আসছে উষ্ণ জলধারা। আশ্চর্য দৃশ্যের দেখা মেলে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। অন্যান্য প্রাকৃতিক ঝর্ণাগুলো থেকে একদমই আলাদা ওমানের রুস্তাক শহরের আইন আল কাসহা বা গরম পানির কূপ। বিস্ময়কর এই কূপটি দেখতে ভিড় করে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা। রোগ নিরাময় গুণের কারণেও কূপটির পানির কদর রয়েছে। কূপের উষ্ণ জলে পাওয়া গেছে সালফারের অস্তিত্ব, যা সহায়তা করে বিভিন্ন ধরনের রোগ উপশমে। এছাড়াও অঞ্চলটির কৃষিকাজেও ব্যবহৃত হয় এই কূপের পানি। অনেক পুরাতন, এটা 1000 বছর আগের। আমরা যতটুকু জানা সত্ত্বে এটা হচ্ছে এখান থেকে গরম পানি উঠে এবং এই পানিগুলোর ভিতরে মানুষ এসে গোসল করে। গোসল করলে আলহামদুলিল্লাহ মানুষের শরীরের অনেক রোগ ব্যাধি থেকে ভালো হয়। ঠিক কবে এই কূপ সৃষ্টি হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। রুস্তাকের স্থানীয় বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম একইভাবে বয়ে আসতে দেখছে এই উষ্ণ পানির ধারা। নিয়ত করে আসলে আল্লাহ পাকের কুদরতি পানি উঠতেছে নিচের থেকে। ছেলের নিয়ে আসছে গোসল করার জন্য, যদি আল্লাহ कबूल करे। रोमानिया से रास्ता फिर इधर कभी कभी आता हूँ, इधर बहुत अच्छा जगह है घूमने के लिए। অপরূপ এ সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বহু দেশ থেকে পর্যটক ভিড় করে এ স্থানটিতে। দিন দিন খ্যাতি বেড়ে যাওয়ায় কূপটি সংস্কারে নানা রকম উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ওমানের চট্টগ্রাম সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। বৃহস্পতিবার মাসকাটের আল খোয়ের জাকের শপিং মলের হল রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইয়াসিন চৌধুরী। এ সময় চট্টগ্রাম সমিতির সদস্যদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসীরা। 2015 সাল থেকে ওমানের প্রবাসীদের জন্য কাজ করে আসছে চট্টগ্রাম সমিতি। সকলের সহযোগিতায় ভবিষ্যতে সংগঠনের কর্মপরিধি আরও বাড়ানোর আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। দোয়া মাহফিল শেষে সভায় আগত অতিথিদের জন্য করা হয় নৈশ ভোজের আয়োজন। বাহরাইনের রাজধানী মানামায় চালু হলো নিউ আল রিয়াজ জেনারেল ট্রেডিং এর দ্বিতীয় শাখা। বৃহস্পতিবার ফিতা কেটে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মানামার বাংলাদেশ কমিউনিটির নেতারা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাজমুল হাসান সোহাগ, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সুমন প্রধান। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলামিন, ইসমাইল, আমির হোসেন আলম, মোহাম্মদ সিরাজ সহ দেশটির বিভিন্ন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ রিয়াজ খান। দোয়া মাহফিল অতিথি আপ্যায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। আমার প্রতিষ্ঠানে আপনার দেশে যাওয়ার জন্য যা চাইবেন সবে আছে। ট্রলি ব্যাগ হইতে, ডাইপোড হইতে, কসমেটিক, গড়ে, পারফিউম সব আইটেম আছে। আসে আপনার চেক করেন, রেট চেক করেন, রেট যদি সস্তা পান, ভালো পান, নিয়ে যাবেন। বাংলাদেশে বাহরাইনে প্রবাসী ভাইদের প্রতি আহ্বান থাকবে, যেহেতু এটা বাংলাদেশি প্রতিষ্ঠান, আর এইখানে আপনারা পাবেন যেগুলো হলো যে গড়ি, ইলেকট্রনিক্স সামগ্রী এবং কি এখানে কসমেটিক সামগ্রী আছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। দেশটির আল আইন শহরে এই কর্মসূচির আয়োজন করে মাইজ ভান্ডারি, শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ, ইউএই। আমিরাতে জাতীয় দিবস সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার আবুধাবির আল আইন ব্লাড ব্যাংক সার্ভিস সেন্টারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় ভার্চুয়ালি এই আয়োজনে যোগদান করেন সংগঠনের প্রধান গাউসুল আজম মাইজ ভান্ডারি, হজরতুল মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক। এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় আমিরাতের বিভিন্ন প্রদেশের অসংখ্য প্রবাসী এবং স্থানীয় নাগরিক। এমারতের এই সমস্ত সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং মানব সেবার জন্য আমাদের আজকের এই আয়োজন। এটাই প্রথম যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এবং এটা অন্যান্য যে কমিউনিটির থেকে আমরা যে সাড়া পাচ্ছি, যেটা সুন্দর একটা উদ্যোগ। আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, পররাষ্ট্র সচিব সফরকালে অংশ নেবেন বেশ কয়েকটি বৈঠকে। Foreign Secretary is likely to, is scheduled to visit Bangladesh. আগামী 9 ডিসেম্বর পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। সফরে তিনি বাংলাদেশে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে আমাদের পররাষ্ট্র দফতর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে। আমরা এই বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছি। আন্তর্জাতিক আরো খবর। আদানি ইস্যুতে তদন্তের দাবিতে ভারতের পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। শুক্রবার পার্লামেন্ট অধিবেশন শুরু হলে সংবিধান হাতে র্যালি করেন বিরোধী নেতারা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা।
এ সময় গৌতম আদানির দুর্নীতি তদন্তে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠনের দাবি তোলেন তারা। পাশাপাশি এই ঘুষকাণ্ডে শীর্ষ এই ধনকুবেরের বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মোদী সরকারের ভূমিকারও সমালোচনা করেন তারা। অভিযোগ, আদানিকে রক্ষার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। শীতকালীন অধিবেশন শুরু পরই আদানি ইস্যুতে ভারতীয় পার্লামেন্টে ছড়াচ্ছে উত্তেজনা। এদিকে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় কংগ্রেসের এক এমপির আসন থেকে রুপির বান্ডিল পাওয়ার ঘটনায় চলছে তোলপাড়। অভিষেক মনু সিংভি নামের ওই এমপির আসন থেকে পাওয়া যায় 500 রুপির একটি বান্ডিল। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। জানান, বৃহস্পতিবার সভা মুলতবির পর নিয়মিত তল্লাশির সময় এই বান্ডিল পাওয়া যায়। যদিও অভিষেক মনুর দাবি অর্থ তার নয়, কী উদ্দেশ্যে কে বা কারা বান্ডিলটি রেখেছে তা তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান। অন্যদিকে তদন্ত চলাকালে এমপির নাম প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কংগ্রেস নেতারা।